দেখেন অপোনেন্ট যখন বেশি স্ট্রং থাকবে তখন আসলে গোলকিপার উপরে ফোকাসটা বেশি থাকবে বিকজ আমরা তো আসলে তেমন এটাকে যেতে পারছি না। হ্যাঁ, একদমই। অপোনেন্ট আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে এবং সেই প্রেশারের মেইন সাবজেক্টটাই কিন্তু হ্যান্ডেল করছে মিলি এবং মিলি যেটা হয়েছে যে কনসেন্ট্রেট এর মাত্রাটা এত বাড়িয়ে রেখে সে তার সেভগুলি করেছে যেটা আসলে আমাকে দলকে কিন্তু আমি মনে করি যে একের পর এক তাকে মানে আমাদের কনফিডেন্ট লেভেল তৈরি করেছে এবং মিলি যেটা হয়েছে যে কনসেন্ট্রেট এর মাত্রাটা এত বাড়িয়ে রেখে সে তার সেভগুলি করেছে যেটা আসলে আমাকে দলকে কিন্তু আমি মনে করি যে একের পর এক তাকে মানে আমাদের কনফিডেন্ট লেভেল তৈরি করেছে। দেখেন আপনি আমরা ফার্স্ট হাফে একদম শেষের দিকে 3জন সাবস্টিটিউট প্লেয়ার নামিয়েছিলাম, হ্যাঁ, এট এ টাইম একসাথে 3টা প্লেয়ার চেঞ্জ করেছি। একটা নতুন ফ্রেশ প্লেয়ার গিয়ে কিন্তু সাথে সাথে মাঠের সেট আপ হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। আজকের ম্যাচটা বাংলাদেশের দর্শকদের আসলে কেন্দ্রে ছিল, আগ্রহের কেন্দ্রে ছিল যে চায়নার পরে আসলে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন পারফর্ম করে। সেখানে শুরু থেকেই দেখা গেছে যে উত্তর কোরিয়ার বিপক্ষে পাত্তা পাওয়াই যেন বাংলাদেশের জন্য একটা কঠিন অগ্নি পরীক্ষা ছিল। সেখানে মিলি আক্তারের ভূমিকাটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই। মিলি আক্তার বারবার ওই যে সেভিয়র হয়ে বারবার ভূমিকা পালন করছিলেন। মিলির পারফরমেন্স আপনি কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে, খেলাযোগকে ধন্যবাদ। দেখেন ব্যাপারটা হলো যে মিলির ব্যাপারটা হলো মিলি তো আসলে এই ম্যাচটা নিয়ে মাত্র 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ তার হয়েছে, হ্যাঁ, চায়না এবং এই নর্থ কোরিয়ার সাথে। এর আগে কিন্তু তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স ছিল না এবং পিটার বাটলার যেটা করেছে, রূপনা হলো রেগুলার প্লেয়ার, রেগুলার মানে স্টার্টিং 11-এর প্লেয়ার এবং 2022 সাফ থেকে সব ম্যাচ, হ্যাঁ, এরপর থেকে ইন্টারন্যাশনাল যতগুলি ম্যাচ হয়েছে সব কিন্তু ফেস করেছে রূপনা চাকমা। তারপর থেকে কিন্তু আসলে আমরা ধরে নিয়েছিলাম যে অটোমেটিক চয়েস রূপনা চাকমাকে স্টার্টিং 11-এ দিবে চায়না ম্যাচও, বাট সেখানে কিন্তু আসলে আপনি দেখবেন পিটার বাটলার মিলিকে নিয়ে কিন্তু আমার মনে হয় যে বড় একটা চ্যালেঞ্জ সে নিয়ে ছেড়ে দিয়েছিল এবং যেটা মিলি ম্যাচ বাই ম্যাচ কিন্তু সে প্রমাণ করে যাচ্ছে। চায়না ম্যাচও দুর্দান্ত খেলেছে আর এই ম্যাচও তো আপনি আপনার ইন্ট্রোতেই বলেছেন যে মিলি আসলে কি করে দেখেছে এবং আমি ম্যাচটা দেখতেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে কোরিয়া ভার্সেস মিলি খেলা হচ্ছে, যা সত্যি কথা। আপনি যদি প্রথম ফার্স্ট হাফ দেখেন পুরোটাই কিন্তু হ্যাঁ মিলি রাজত্ব করেছে এবং আপনি দেখেন আনফরচুনেট, ভেরি আনফরচুনেট, আফ্রিদা যখন ওই সময় পেনাল্টিটা না করে আমরা কিন্তু ফার্স্ট হাফে 0-0 নিয়ে কিন্তু আমরা ব্রেকে যেতে পারতাম। হ্যাঁ, এটার পুরো ক্রেডিটটা কিন্তু আপনি মিলিকে দিতে পারতেন। হ্যাঁ, তো যেটা পেনাল্টি হয়েছে ওটা তো আসলে কারো হাতে নেই। হ্যাঁ, ওটা তো সেকেন্ড যে গোলটা হয়ে গেছিল, গ্রিপে ধরে ফেলেছে, তারপরে সেই বলটাকে কিক করেছে আবার পোস্টের ভেতরে গিয়ে। এইখানে আসলে মানে মিলির যে আধিপত্যের কথা আমরা বলছিলাম, একটা প্লেয়ার গোলকিপার, সে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতাই তার কম, সেখানে তার এই ধরনের পারফরমেন্স, সেটা আসলে দলের বাকি প্লেয়ারদের চেয়ে আসলে মিলিকে সাইডে রাখে কিনা। দেখেন অপোনেন্ট যখন বেশি স্ট্রং থাকবে তখন আসলে গোলকিপার উপরে ফোকাসটা বেশি থাকবে বিকজ আমরা তো আসলে তেমন এটাকে যেতে পারছি না। হ্যাঁ, অপোনেন্ট আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে এবং সেই প্রেশারের মেইন সাবজেক্টটাই কিন্তু হ্যান্ডেল করছে মিলি। সুতরাং তাকে কিন্তু একের পর এক কিন্তু অ্যাটাকগুলিকে কিন্তু তার বাধা দিতে হচ্ছে এবং আমাদের ডিফেন্সিভ লাইনগুলিও কিন্তু ওইভাবে প্রপারলি জোনগুলি ব্লক করতে পারছে না, যার কারণে একের পর এক প্রেশার কিন্তু মিলির উপর আসছে এবং মিলি যেটা হয়েছে যে কনসেন্ট্রেট এর মাত্রাটা এত বাড়িয়ে রেখে সে তার সেভগুলি করেছে যেটা আসলে আমাকে দলকে কিন্তু আমি মনে করি যে একের পর এক তাকে মানে আমাদের কনফিডেন্ট লেভেল তৈরি করেছে এবং আপনি যদি এখন ফার্স্ট হাফে মিলি আমার কাছে মনে হয় 3 থেকে 4টা ওপেন গোল মানে কনফার্ম গোল সে সেভ করেছে। এখানে কিন্তু ফার্স্ট হাফে আরো ব্লান্ডার হতে পারতো যদি মিলি যদি ওর জায়গাগুলিতে যদি সে অন পজিশন টাইম টু টাইম না থাকতে পারতো। সুতরাং আমি বলবো যে মিলি এই যে আমাদেরকে সাহসটা দেখিয়েছে, হয়তো আমরা ম্যাচ হেরেছি বাট আপনি যেটা বলেছিলেন যে আমাদের মেয়েরা এখন আর অংশগ্রহণ করতে যাচ্ছে না, একটা সময় দেখবেন যে এরাই আপনাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে ট্রুলি। হ্যাঁ, প্রত্যাশা না, ইটস ভেরি সুন, আমি আপনাকে বললাম, বাট ইটস ডিপেন্ড অন তাদেরকে আপনি কি ফ্যাসিলিটিস ইনশিওর করলেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন যে তারা হয়তো ফার্স্ট ম্যাচ ভালো খেলার পর আমাদের তাদের উপর একটা প্রত্যাশা বেড়ে গেছে, সেকেন্ড ম্যাচে আমরা ভালো করতে পারিনি, অবশ্যই নর্থ কোরিয়ার শক্তিটা আপনাকে বিবেচনা করতে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তারা 9 নাম্বার এবং তারা চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের। সুতরাং তাদের সাথে আপনি তো জিততে পারবেন না বা ড্র করতে পারবেন না, তাদের সাথে মেন হলো আপনি সেফ ফুটবল কিভাবে খেলবেন যত সময় পর্যন্ত তাদেরকে আপনি আটকে রাখতে পারেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশ ডুইং ভেরি ওয়েল এবং ফার্স্ট হাফের পুরোটা সময় বাংলাদেশ আসলে আটকেই রেখেছিল। এক্স্যাক্টলি, দেখেন আমরা যে গোল দুটো কনসিড করেছি ফার্স্ট হাফে এবং সেটা এক্সট্রা টাইমে 6 মিনিট যখন এক্সট্রা টাইম দেয়, যেটা হলো যে আমি এখানে আফ্রিদিকে একটু আমি তাকে
সে যেহেতু ক্যাপ্টেন ছিল, তাকে আসলে ওই মুহূর্তে ওই মোমেন্টে সে যদি জার্সিটা না টান দিত, ওইটা কিন্তু পেনাল্টি হয় না। এবং আপনি দেখবেন যে মোমেন্টে সে জার্সি টান দিয়েছে, তার সামনে জন্য ডিফেন্ডার ছিল এবং ওইটা গোল হওয়ারও তেমন কোনো সুযোগ ছিল না, আননেসেসারি। তো আপনি ওই সময় যদি ভুলটা না করতেন, তখন কিন্তু আপনার কিন্তু সামনে সুযোগ ছিল। হ্যাঁ, এবং আপনি সেকেন্ড গোল যেটা খেয়েছেন, সেটাও দেখেন আফিদাক যদি একটু গিয়ে কুইক যদি আপনার ব্লকটা একটু ক্লোজলি করতে পারতো, তখন কিন্তু ও শুট করার চান্সও পেত না। সুতরাং আমি বলবো যে ওই গোল দুটাই কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। সেকেন্ড হাফে গিয়ে কিন্তু আমরা আসলে খেয়ে হেরে ফেলেছি। এবং এখানে আরেকটা ভুল আমার কাছে মনে হচ্ছে, যেটা হলো দেখেন আমরা ফার্স্ট হাফে একদম শেষের দিকে 3 জন সাবস্টিটিউট প্লেয়ার নামিয়েছিলাম, হ্যাঁ, এট এ টাইম একসাথে 3টা প্লেয়ার চেঞ্জ করেছি। একটা নতুন ফ্রেশ প্লেয়ার গিয়ে কিন্তু সাথে সাথে মাঠে সেট আপ হওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনি যেহেতু একদম হাফ টাইমের শেষের দিকে চলে গিয়েছেন, তখন 3 জন প্লেয়ার সাবস্টিটিউট না করলেও হতো। আপনি এটাকে সেকেন্ড হাফে একদম শুরুতে আপনি যদি 3 জন ফ্রেশ লেগ নামা দেন, সেটা দলের জন্য ভালো হতো।